হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু সুরভি লার্নিং একাডেমি। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি তোমাদের সুরভি ম্যাম, আর আমি আবারও চলে এসেছি তোমাদের জন্য একটা নতুন ক্লাস নিয়ে। আজ আমাদের আলোচনার বিষয় ক্লাস 7-এর সায়েন্সের চ্যাপ্টার 7, পরিবেশের সংকট, উদ্ভিদ ও পরিবেশের সংরক্ষণ। আজ এই অধ্যায়ের আমরা পার্ট 2 অর্থাৎ আজ আমরা জীববৈচিত্র্যের সংখ্যা হ্রাস সম্পর্কে আলোচনা করব। এর আগে পার্ট 1 অলরেডি আপলোড করা হয়ে গেছে। তোমরা যারা এখনও ক্লাসটি দেখোনি তারা অবশ্যই গিয়ে চ্যানেলে ভিজিট করো। সেখানে ক্লাস 7 সায়েন্স বলে প্লেলিস্ট করা আছে, সেখান থেকে তোমরা প্রতিটি ক্লাস সহজেই পেয়ে যাবে। চলো তাহলে দেরি না করে আজকের ক্লাস আমরা শুরু করি। তাহলে প্রথমে আমরা জানব জীববৈচিত্র্য কী। জীববৈচিত্র্য, জীব মানে তোমরা জানো প্রাণীদের বোঝানো হয়, এবং বৈচিত্র্য মানে হচ্ছে বিভিন্ন ধরনের প্রাণী, অর্থাৎ পৃথিবীতে বসবাসকারী বিভিন্ন ধরনের উদ্ভিদ, প্রাণী ও অণুজীবদের বৈচিত্র্য এবং তাদের পারস্পরিক সম্পর্ককে বলা হয় জীববৈচিত্র্য, বা ইংরেজিতে যাকে বলা হয় বায়োডাইভার্সিটি। মনে করো কোনো একটা অঞ্চল, ধরে নাও সুন্দরবন। সুন্দরবনে কীরকম উদ্ভিদ পাওয়া যায়? সুন্দরী, গরান, গেওয়া, দেখবে অনেক ধরনের উদ্ভিদ পাওয়া যায়, প্রাণী পাওয়া যায় যেমন রয়্যাল বেঙ্গল টাইগার, তাছাড়াও আরও বিভিন্ন ধরনের প্রাণী পাওয়া যায়। এছাড়াও অণুজীব তো আছেই, বিভিন্ন এলাকায় বিভিন্ন অণুজীব আছে, গোটা পৃথিবী জুড়ে অনেক অণুজীব আছে। তো এই যে পৃথিবীতে বসবাসকারী এই যে বিভিন্ন ধরনের উদ্ভিদ, প্রাণী, অণুজীব, এদের যে বিভিন্ন ধরনের ধরন যে আমরা দেখতে পাই, এই যে এটা এবং তাদের মধ্যে যে পারস্পরিক একটা সম্পর্ক থাকে, হ্যাঁ, সেইগুলোকেই বলা হয়, মানে তাদেরকে একসাথে বলা হয় জীববৈচিত্র্য বা বায়োডাইভার্সিটি। সমস্ত সৌরজগতে পৃথিবীতেই একমাত্র জীবন ও জীববৈচিত্র্য আছে। অন্য কোনো গ্রহে এখনও প্রাণের সন্ধান মেলেনি। কোনো একটি ভৌগোলিক অঞ্চলে থাকা বিভিন্ন জীব প্রজাতি ও এক একটি অঞ্চলে জীববৈচিত্র্য এক এক রকম হয়। তাই তো, কোনো একটি ভৌগোলিক অঞ্চলে থাকা বিভিন্ন জীব প্রজাতি এবং এক একটি অঞ্চলে জীববৈচিত্র্য এক এক রকম হয়। কীরকম? যেমন সুন্দরবনের জীববৈচিত্র্য হিমালয় অঞ্চলে জীববৈচিত্র্য থেকে একদম আলাদা। আবার আমাদের ভারতবর্ষের জীববৈচিত্র্য ইংল্যান্ড অথবা ব্রাজিলের জীববৈচিত্র্য থেকে একদম আলাদা। কীরকম? মনে করো সুন্দরবনের যে রয়্যাল বেঙ্গল টাইগার আছে, সে কি হিমালয়ে বা আন্টার্কটিকার বরফের মধ্যে সে বেঁচে থাকতে পারবে? পারবে না। বা বরফের মধ্যে যে মেরু ভালুকগুলো থাকে, তারা যদি আমাদের এখানে পশ্চিমবঙ্গে আসে, তারা কি এখানে বেঁচে থাকতে পারবে? এখানকার গরমে থাকতে পারবে না। তাহলে বিভিন্ন এলাকার জীববৈচিত্র্য কিন্তু বিভিন্ন রকম হয়, কারণ বিভিন্ন এলাকায় বসবাসকারী জীব বা উদ্ভিদের প্রকারভেদ আমরা দেখতে পাই। যেমন আমাদের ভারতবর্ষে এমন অনেক উদ্ভিদ বা প্রাণী আমরা দেখতে পাই যেগুলো হয়তো অন্য কোনো দেশে হয়তো পাওয়া যাবে না, বা সেই দেশের অনেক প্রাণী বা উদ্ভিদ হয়তো আমাদের ভারতবর্ষে হয়তো নেই, সেই রকমভাবে নেই। তাহলে আমরা এখানে জানতে পারছি যে বিভিন্ন এলাকার বা বিভিন্ন অঞ্চলের জীববৈচিত্র্য বা বিভিন্ন দেশের জীববৈচিত্র্য কী হয়? আলাদা হয়। মানে কোনো অঞ্চলে বসবাসকারী জীবেদের ধরনও আলাদা, জীববৈচিত্র্য আলাদা। এবার দেখব জীববৈচিত্র্যের গুরুত্বপূর্ণ অঞ্চল, অর্থাৎ যাকে ইংরেজিতে বলা হয় বায়োডাইভার্সিটি হটস্পট। পৃথিবীতে এরকম বহু অঞ্চল আছে যেখানে খুব বেশি সংখ্যক প্রজাতির জীব পাওয়া যায়। আবার সেই সব অঞ্চলে এমন সব প্রজাতির জীবও পাওয়া যায় যা অন্য আর কোথাও পাওয়া যায় না। সেই রকম অঞ্চলকে বলা হয় জীববৈচিত্র্যের গুরুত্বপূর্ণ অঞ্চল। তাহলে আমরা এখান থেকে কি বুঝছি? না, পৃথিবীতে এরকম বহু অঞ্চল আছে যেখানে অনেক সংখ্যক জীব প্রজাতির পাওয়া যায়, অনেক সংখ্যক প্রজাতির জীব পাওয়া যায়, এবং এমনও জীব পাওয়া যায় যেগুলো হয়তো আর কোথাও পাওয়া যায় না। তাহলে সেই সব অঞ্চলগুলো তো খুবই গুরুত্বপূর্ণ, তাই তো? কারণ ওখানে এমন সব জীব পাওয়া যায় যেগুলো আর কোথাও পাওয়া যায় না, এবং সেখানে অনেক বেশি সংখ্যক জীব পাওয়া যায়, প্রজাতির জীব পাওয়া যায়। তাহলে ওই অঞ্চলগুলো খুবই গুরুত্বপূর্ণ। তাই ওই অঞ্চলগুলোকে বলা হয় জীববৈচিত্র্যের গুরুত্বপূর্ণ অঞ্চল বা বায়োডাইভার্সিটি হটস্পট। তো আমাদের পৃথিবীর মধ্যে 4টি এমন বায়োডাইভার্সিটি হটস্পট আছে। কি না? পূর্ব হিমালয়, যেমন সিকিম, দার্জিলিং, ডুয়ার্স, তরাই অঞ্চল, পশ্চিমঘাট পর্বতমালা এবং শ্রীলঙ্কা, ভারতবর্ষের পশ্চিম উপকূল বরাবর ঘন অরণ্যে ঢাকা পাহাড়ি অঞ্চল, ইন্দো বার্মা, উত্তর পূর্ব ভারতের রাজ্যসমূহ যেমন মেঘালয়, অরুণাচল প্রদেশ এবং সুন্দারল্যান্ড, ভারতের আন্দামান নিকোবর দ্বীপ।
পুঞ্জ অঞ্চল। তাহলে এই যে 4টি অঞ্চলের নাম দেখলে এগুলো মনে রাখবে, কারণ পৃথিবীর মধ্যে এই 4টি অঞ্চল হচ্ছে বায়োডাইভার্সিটি হটস্পট অঞ্চল, যেখানে বিভিন্ন প্রজাতির জীব পাওয়া যায় এবং এমন সব জীবও পাওয়া যায় যাদেরকে আর কোথাও খুঁজে পাওয়া যায় না। আমরা বায়োডাইভার্সিটি হটস্পট সম্পর্কে জানলাম। এবার জানবো অতি বৈচিত্র্যের দেশ বা মেগা ডাইভার্সিটি নেশন কাকে বলা হয় না আমাদের ভারতবর্ষকে বলা হয়। আমাদের ভারতবর্ষকে অতি বৈচিত্র্যের দেশ বা মেগা ডাইভার্সিটি নেশন বলা হয়। কেন বলা হয় না ভারতবর্ষে প্রচুর সংখ্যক উদ্ভিদ, প্রাণী ও অণুজীবের প্রজাতি পাওয়া যায়। বিভিন্ন ধরনের জলবায়ু, ভূমিরূপ ও বাসস্থানের কারণে এখানে জীবজগতের বিপুল বৈচিত্র্য গড়ে উঠেছে। তাই ভারতবর্ষকে অতি বৈচিত্র্যের দেশ বা মেগা ডাইভার্সিটি নেশন বলা হয়। কেন না কারণ আমাদের ভারতবর্ষে তোমরা ভেবে দেখো, বিভিন্ন অঞ্চলের জলবায়ু আলাদা, বিভিন্ন অঞ্চলের ভূমিরূপ, বাসস্থানের ধরন আলাদা। যেরকম ধরো রাজস্থানে কি না খুবই গরম, তো ওখানে যেসব প্রাণীরা থাকে, যেমন রাজস্থানের থর মরুভূমিতে কি থাকে না উট থাকে। উট আমরা দেখতে পাই। সেই উটকে কি তোমরা অন্য কোনো জায়গায় যেমন পশ্চিমবঙ্গের দেখতে পাবে? পশ্চিমবঙ্গে কে বসবাস করবে না। কারণ কি না কারণ ওখানে ওই জলবায়ু অঞ্চলেই থাকার জন্যই উট ওখানে থাকে। যেমন ধরো উত্তর দিকে ভারতের উত্তর দিকে সেই দিকে জম্মু কাশ্মীর, ওখানে যেরকম হয়তো উদ্ভিদ বা প্রাণী বসবাস করে, তারা খুবই ঠান্ডার মধ্যে থাকে, তারা হয়তো রাজস্থানে গিয়ে থাকতে পারবে না গরমের দিকে। হ্যাঁ, তাহলে দেখতে পাচ্ছ যে ভারতের বিভিন্ন অঞ্চলের জলবায়ু আলাদা হয়, বিভিন্ন অঞ্চলে বসবাসের স্থান আলাদা হয়, বাসস্থান আলাদা হয়। তাই আমাদের ভারতে বিভিন্ন অঞ্চলে বিভিন্ন রকমের উদ্ভিদ, প্রাণী এবং অণুজীব বসবাস করে। তাহলে এখানে এতটাই বৈচিত্র্য আছে আমাদের ভারতের মধ্যে, তাই ভারতকে বলা হয় অতি বৈচিত্র্যের দেশ। তাহলে এখানে দেখি জীববৈচিত্র্য ভারতে কি লেখা আছে না আমাদের দেশে জীববৈচিত্র্যের সম্ভার বিপুল। পৃথিবীর 17টি অতি বৈচিত্র্যের সম্পন্ন দেশের মধ্যে ভারত অন্যতম। তাহলে গোটা পৃথিবীতে 17টি এমন দেশ আছে যাদের বলা হয় অতি বৈচিত্র্য সম্পন্ন দেশ। এই পর্যন্ত আমাদের দেশে প্রায় 91,212 প্রজাতির বন্যপ্রাণী ও পোকামাকড়, শামুক, কেঁচো ইত্যাদির খোঁজ পাওয়া গেছে। ভারতীয় ভূখণ্ডের আয়তন 33 লক্ষ বর্গ কিলোমিটার, যার মধ্যে প্রায় 19.7% বা প্রায় 1/5 অংশ আলাদা এলাকা অরণ্যে ঢাকা। সারা বিশ্বের উদ্ভিদ জগতে 7% আর প্রাণী জগতে 6.5% বাসভূমি এই ভারতবর্ষ। তাহলে দেখতেই পাচ্ছ সারা বিশ্বের উদ্ভিদ জগতে সারা বিশ্বে যত পরিমাণে যা উদ্ভিদ আছে তার মধ্যে 7% উদ্ভিদ তো আমাদের ভারতবর্ষে আছে, এবং প্রাণী জগতেরও 6.5% প্রাণী আমাদের ভারতবর্ষে আছে। এছাড়াও আছে কয়েক হাজার জাতের দেশি ধান ও অন্যান্য ফসল, কয়েকশো জাতের দেশি গবাদি পশু। এরা সবাই আমাদের দেশে জীববৈচিত্র্যের গুরুত্বপূর্ণ অংশ। তাহলে দেখতেই পাচ্ছ যে আমাদের ভারতবর্ষে এতটাই বৈচিত্র্যপূর্ণ দেশ যে এখানে বিভিন্ন ধরনের উদ্ভিদ, প্রাণী বসবাস করে। ঠিক যেমন আমাদের ভারতবর্ষে বিভিন্ন এলাকার মানুষ বসবাস করে, আমাদের ভারতবর্ষে বসবাসকারী প্রত্যেকটা অঞ্চল ভিত্তিক প্রত্যেকটা মানুষের আলাদা পোশাক, আলাদা খাদ্যাভ্যাস, সেই রকম প্রাণীদের মধ্যেও বিভিন্নতা আছে। আর দেখব জীববৈচিত্র্যের কি গুরুত্ব না খাদ্যের উৎস। বিভিন্ন উদ্ভিদ ও প্রাণী থেকে আমরা খাদ্যশস্য, ফলমূল, শাকসবজি, মাছ, মাংস, দুধ, ডিম ইত্যাদি পাই। তাই জীববৈচিত্র্য আমাদের প্রধান খাদ্যের উৎস। 2 নম্বর পয়েন্ট, পরিবেশ দূষণ রোধ। উদ্ভিদ কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে এবং অক্সিজেন ত্যাগ করে। এর ফলে বায়ু দূষণ কমে এবং পরিবেশ নির্মল থাকে। তাহলে এগুলো তোমরা বুঝতেই পারছো যে খাদ্যের জন্য আমাদের নির্ভর করতে হয় উদ্ভিদের ওপর, নির্ভর করতে হয় প্রাণীদের ওপর। তাই জীববৈচিত্র্যে যদি বিভিন্ন রকমের উদ্ভিদ বা প্রাণী না থাকে তাহলে আমাদের খাদ্যের উৎসও থাকবে না। পরিবেশ দূষণও হবে, কারণ উদ্ভিদ কি করে না সালোক সংশ্লেষ প্রক্রিয়ার জন্য কার্বন ডাই অক্সাইডকে গ্রহণ করে এবং অক্সিজেন ত্যাগ করে, যে অক্সিজেন আমরা গ্রহণ করে বেঁচে থাকি। তো যদি এবারে উদ্ভিদ না থাকে তাহলে আমরা আর বেঁচে থাকতেও পারবো না। জলবায়ু স্থিতাবস্থা। জীববৈচিত্র্য জলবায়ুর ভারসাম্য
বজায় রাখতে সাহায্য করে এবং বিশ্ব উষ্ণায়নের প্রভাব কমাতে সাহায্য করে। তাই তো যদি আমরা সমস্ত গাছপালা সব কেটে দিই তাহলে কি হবে, তাহলে আমাদের পরিবেশে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বেড়ে যাবে, যার ফলে পরিবেশ ধীরে ধীরে গরম হতে শুরু করবে, যা হবে বিশ্ব উষ্ণায়নের কারণ। এছাড়াও 4 নম্বর দেখো মৃত্তিকা সংরক্ষণ। উদ্ভিদের শিকড় মাটিকে দৃঢ়ভাবে ধরে রাখে এবং মাটি ক্ষয় রোধ করে, এর ফলে মৃত্তিকার উর্বরতা বজায় থাকে। তাহলে মৃত্তিকা সংরক্ষণ কীরকম, উদ্ভিদ কি করে না শিকড়ের সাহায্যে মাটিকে শক্ত করে ধরে রাখে এবং এর ফলে কি হয়, মাটি ক্ষয় রোধ হয় এবং মাটির উর্বরতাও বজায় থাকে। এবারে 5 নম্বর পয়েন্ট কি আছে না, পরিবেশের বিভিন্ন মৌলের ভারসাম্য রক্ষা। কার্বন, অক্সিজেন, নাইট্রোজেন প্রভৃতি মৌলের চক্র সুষ্ঠুভাবে পরিচালিত হয় এবং পরিবেশে ভারসাম্য বজায় থাকে। ওষুধের শিল্প, অনেক উদ্ভিদ ও প্রাণী থেকে বিভিন্ন ধরনের ওষুধ তৈরি করা যায়, তাই জীববৈচিত্র্য ওষুধ শিল্পের একটি গুরুত্বপূর্ণ ভিত্তি। তোমরা সবাই জানো যে আমাদের ওষুধ কি থেকে তৈরি হয়, বিভিন্ন উদ্ভিদ থেকে, শিকড় বাকড় থেকে, প্রাণী থেকে তৈরি হয়। তো এই যে বিভিন্ন ধরনের যদি উদ্ভিদ না থাকে, উদ্ভিদের বৈচিত্র্যপূর্ণ যদি না থাকে, প্রাণীর যদি বিভিন্ন রকমের প্রজাতি না থাকে, তাহলে আমাদের ওষুধ তৈরি করতেও বেশ অসুবিধায় পড়তে হবে। কাঠ, বিভিন্ন বৃক্ষ থেকে প্রাপ্ত কাঠ বাড়ি নির্মাণ, আসবাবপত্র তৈরিতে এছাড়াও অন্যান্য কাজে ব্যবহৃত হয়। অন্যান্য শিল্প কি না, কাগজ, রাবার, সুগন্ধি, বস্ত্র, প্রসাধনী ইত্যাদি বিভিন্ন শিল্পের কাঁচামাল জীবজগৎ থেকেই আমরা পাই। 9 নম্বর পয়েন্ট, বিনোদন এবং ভ্রমণে কিভাবে জীববৈচিত্র্য গুরুত্ব আছে না, অরণ্য, উদ্যান, অভয়ারণ্য এবং জাতীয় উদ্যান মানুষের বিনোদন ও পর্যটনে আকর্ষণ বাড়ায়। এই যে আমরা ঘুরতে যাই, চিড়িয়াখানায় ঘুরতে যাই বা বিভিন্ন অরণ্য, অভয়ারণ্য বা জাতীয় উদ্যানে আমরা বিভিন্ন রকমের প্রাণী দেখতে যাই। এই যে কেন দেখতে যাই, কারণ আমাদের আনন্দ হবে দেখে, আমাদের বিনোদনের জন্য আমরা দেখতে যাই। এছাড়াও ভ্রমণ অর্থাৎ আমরা ঘুরতে যাই ওখানে। বিভিন্ন জীবদের পারস্পরিক নির্ভরতা, প্রকৃতির বিভিন্ন জীব একে অপরের ওপর নির্ভরশীল। এই পারস্পরিক নির্ভরতা পরিবেশে ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পৃথিবীর কি না বিভিন্ন জীব না একে অপরের ওপর নির্ভরশীল। কীরকম নির্ভরশীল না, তোমরা সেই মিথজীবিতার সম্পর্কে পড়েছিলে যে গরু আর গোবকের মধ্যে কি মিথজীবিতার সম্পর্ক আছে, তোমরা পড়েছ যে বক কি করে না, গরুর পিঠে বা পায়ের সামনে চলাফেরা করে, যাতে গরুর পিঠে যে পোকামাকড়গুলো বসে সেগুলো সে বক খেয়ে নেয়, বা ওর পায়ের যখন হাঁটাচলা করে গরুটা তখন ওর পায়ের কাছে যে পোকামাকড়গুলো উড়ে বেড়ায় সেগুলো খেয়ে নেয়। এর ফলে কি হয় না, বকেরও পেট ভরে যায় আর গরুরও আরাম হয় যে ওর পিঠ থেকে সব পোকামাকড়গুলো খেয়ে নিচ্ছে। হ্যাঁ, তাহলে এখানে কি হচ্ছে না, দুটো আলাদা প্রজাতির জীব কিন্তু একে অপরের ওপর নির্ভর করে ওরা বেশ একটা নির্ভরশীলভাবে থাকে। শিল্প ও সাহিত্যের প্রভাব, বিভিন্ন উদ্ভিদ ও প্রাণী চিত্রকলা, সাহিত্য, সঙ্গীত ও সংস্কৃতির বিকাশে অনুপ্রেরণা যোগায় এবং মানুষের নান্দনিক বোধকে সমৃদ্ধ করে। তো বিভিন্ন দেখবে সাহিত্যিকরা, তারপর কবি, লেখক এরা কি করে, বিভিন্ন রকমের প্রাণী, উদ্ভিদ এইসব নিয়ে দেখবে অনেক কিছু কবিতা, সঙ্গীত রচনা করে, তাই তো। তাহলে এইসব যদি বিভিন্ন ধরনের প্রাণী, উদ্ভিদ যদি না থাকতো, তাহলে কবি যারা, লেখক যারা, তারা কি এরকম কোনো সাহিত্য সৃষ্টি করতে পারতেন না। তাহলে এগুলো হলো জীববৈচিত্র্যের গুরুত্ব। এই যে আমরা জীববৈচিত্র্য সম্পর্কে জানলাম, জীববৈচিত্র্যের গুরুত্ব সম্পর্কে জানলাম, যে আমাদের বেঁচে থাকার জন্য বা আমাদের পরিবেশের জন্য ভারসাম্য বজায় রাখার জন্য জীববৈচিত্র্য কতটা গুরুত্বপূর্ণ। কিন্তু পৃথিবীর জীববৈচিত্র্য কি হচ্ছে না, ধীরে ধীরে হ্রাস হয়ে যাচ্ছে, ধীরে ধীরে কমে যাচ্ছে। তার কি কি কারণ হতে পারে না, প্রথম হচ্ছে হারিয়ে যাচ্ছে বাসস্থান। না, প্রকৃতি থেকে জীবদের হারিয়ে যাওয়ার পেছনে একটা বড় কারণ হলো তাদের বাসস্থান ধ্বংস হয়ে যাওয়া। আমাদের ভোগবিলাসের সামগ্রী তৈরির প্রয়োজনে, যেমন কাঠের শৌখিন আসবাবপত্র, কখনো বা চাষের জমি বাড়ানোর জন্য, কখনো বা থাকার জায়গা বাড়ানোর জন্য জঙ্গলের গাছ কেটে ফেলা হয়, এমনকি পুরো জঙ্গলও সাফ করে ফেলা হয়। সাইবেরিয়ার বাঘের অস্তিত্ব সংকটের অন্যতম কারণ হলো তাদের বাসস্থান ধ্বংস হয়ে যাওয়া। তাহলে বাসস্থান, এবার যদি তোমরা যে মনে করো যে বাড়িতে বসবাস করো, ঠিক আছে, সেই বাড়িটা হয়তো কেউ দখল করে নিল বা কেউ ভেঙে দিল, তখন তোমরা কোথায় থাকবে,
থাকবে তখন তোমাদের রাস্তায় গিয়ে থাকতে হবে, তাই তো? ধীরে ধীরে তোমরা খাবার পাবে না, না খেয়ে খেয়ে কী হবে না, একদিন আমরা মরে যাব। তাহলে একই রকম আমাদের এই যে জঙ্গলে এত গাছ আছে, সেই গাছে কত পাখি, কত পশু বসবাস করে, কত প্রাণী বসবাস করে। তো মানুষ কি করে, মানে আমরা কি করছি না, আমাদের বাসস্থান বাড়ানোর জন্য হয়তো বড় বড় বিল্ডিং তুলবো আমরা, বা বড় কারখানা করব, বা আমাদের চাষের জমি বানাবো, বা কাঠের প্রয়োজন আমাদের শৌখিন আসবাবপত্র তৈরি করার জন্য। এর ফলে কি করছি না, আমরা জঙ্গল থেকে কাঠ কেটে নিচ্ছি, আমরা জঙ্গল থেকে গাছ কেটে জঙ্গল সাফ করে দিচ্ছি। তাহলে কি সেই প্রাণীরা, সেই পাখিরা আর থাকার জায়গা পাবে? আর থাকার জায়গা পাচ্ছে না। তাহলে ধীরে ধীরে ওরা কি করছে, ওরা হারিয়ে যাচ্ছে এই প্রকৃতি থেকে। যেমন দেখো এখানে উদাহরণ দেওয়া আছে, এই যে সাইবেরিয়ার বাঘের ছবিটা দেওয়া আছে, এই সাইবেরিয়ার বাঘটাও কি হচ্ছে, ধীরে ধীরে সংকটের অস্তিত্ব সংকটের কারণ হয়ে যাচ্ছে। কি কারণ না, এদের বাসস্থান ধ্বংস হয়ে যাচ্ছে। এছাড়াও দেখো 2 নম্বর পয়েন্ট আছে অবৈধ শিকার বা চোরা শিকার। চোরা শিকারিতে লোভ অনেক প্রাণীর অস্তিত্বকে বিপন্ন করে তুলেছে। পৃথিবীর বেশ কিছু দেশে কিছু কিছু বন্যজন্তুর হাড়, চামড়া ইত্যাদি ওষুধ তৈরির কাজে ব্যবহার করা হয়। এছাড়াও দাঁত, চামড়া বা শিং এসবের লোভেও বিভিন্ন প্রাণী চোরা শিকারীদের হাতে প্রাণ হারায়। তোমরা সবাই জানো যে জঙ্গলে কি হয় না, চোরা শিকারীরা শিকার করতে যায়, যে বন্দুকের গুলি দিয়ে মেরে দেয় সে বাঘ, ভালুক এবং হরিণ, নানা রকমের প্রাণীদের। কেন? কারণ তাদের ছাল, দাঁত, হাতির দাঁত, এই যে তারপর বাঘের ছাল, শিং, হরিণের শিং, এই জন্য কি হয় না, এই জন্য মেরে দেয়। কারণ এইগুলোর দাম প্রচুর, এগুলো ওই চোরা শিকারীরা বিক্রি করে কোটি কোটি টাকা কামায়, যার ফলে তার ফল ভোগ করতে হয় সেই প্রাণীদেরকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়। জীববৈচিত্র্য হ্রাসের আর কি কারণ হতে পারে না, 3 নম্বর দেখো পরিবেশে নতুন জীবের আগমন। বাইরে থেকে আসা নতুন প্রাণী অনেক সময় স্থানীয় প্রাণীদের সংখ্যা হ্রাসের কারণ হয়। যেমন বিংশ শতাব্দীতে গ্যালাপাগোস দ্বীপপুঞ্জে বাইরে থেকে কুকুর, শুয়োর আর ছাগল নিয়ে আসা হয়েছিল। এই ছাগলেরা কচ্ছপের খাবার যেমন ঘাস পাতা খেয়ে নিত, আবার কুকুর শুয়োরেরা খেত কচ্ছপের ডিম। ফলে একসময় দেখা গেল কচ্ছপের সংখ্যা কমে গেল। গ্রাম বাংলার জলাভূমিতে আফ্রিকা থেকে তেলাপিয়া আর বিশাল মাগুর জাতের মাছ এনে ছেড়ে দেওয়া ফলে অস্তিত্ব বিপন্ন হয়েছে মৌরলা, পুঁটি, খোলসের মতো স্থানীয় মাছেদের। তাহলে কি হচ্ছে না, পরিবেশে যদি নতুন জীবেদের আগমন হয়ে যায়, মনে করো তুমি যে বাড়িতে থাকো সেই বাড়িতে অন্য লোকেরা এসে দখল করে নিল, এবং সেখানে এসে পড়ে কি করছে, তোমার ঘরে থাকতে শুরু করছে, তোমার রুমে, তোমার বিছানায় ঘুমোচ্ছে, তোমার রান্নাঘর থেকে খাবার খাচ্ছে। তুমি হয়তো আপত্তিও করতে পারছো না। তাহলে কি হবে, ধীরে ধীরে তোমাদেরকে সেই ঘর থেকে হয়তো বেরিয়ে যেতে হবে, এবং ধীরে ধীরে কি হবে, তোমরা না খেতে পেয়ে তোমরা অসুস্থ হয়ে পড়তে পারো। তাহলে একই রকম হচ্ছে এখানে না, পরিবেশে যদি নতুন জীবের আগমন ঘটছে, যেমন দেখো এখানে লেখা আছে না, গ্যালাপাগোস দ্বীপপুঞ্জে কি হচ্ছে না, বাইরে থেকে কুকুর, শুয়োর আর ছাগল আনা হয়েছিল। সেই ছাগলটা কি করেছে না, কচ্ছপের খাবার যেমন ঘাস পাতা এগুলো খেয়ে নিত। কুকুর শুয়োরেরা খেত কচ্ছপের ডিম। তো কচ্ছপের ডিমগুলো যদি খেয়ে নিত তাহলে কি হতো, আর নতুন করে কচ্ছপের বাচ্চা জন্মাতো না, যার ফলে কি হতো না, কচ্ছপের সংখ্যাও ধীরে ধীরে কমতে শুরু করলো। তাহলে একই রকম দেখতে পাচ্ছি না, গ্রাম বাংলার জলাভূমিতে যেমন আফ্রিকা থেকে তেলাপিয়া বা বিশাল মাগুর জাতের মাছ যদি চাষ করা হয়, কোনো পুকুরে যদি তেলাপিয়া বা মাগুর জাতের মাছ যদি চাষ করা হয়, তো সেই পুকুরে আর কোনো মাছ হয় না, মানে মৌরলা, পুঁটি এইসব স্থানীয় যে আমাদের মাছ এগুলো হয় না। কারণ কি, তার কারণ ওই মাছগুলো এই মাছগুলোকে খেয়ে নেয়, তাই এই মাছগুলো ধ্বংস হয়ে যায় ধীরে ধীরে। তাহলে এখানেও দেখতে পাচ্ছি জীববৈচিত্র্য হ্রাসের একটা কারণ। এবার দেখব জলবায়ুর পরিবর্তনের ফলে কিভাবে জীববৈচিত্র্য হ্রাস হচ্ছে না, জলবায়ু পরিবর্তন পাল্টে দিতে পারে জীবের চেনা পরিবেশ। আর কোনো জীব নতুন পরিবেশে মানিয়ে নিতে না পারলে সেই জীবের অস্তিত্ব সংকটাপন্ন হয়ে পড়ে। বিশ্ব উষ্ণায়নের ফলে মেরু অঞ্চলে বরফ দ্রুত গলে যাচ্ছে, আর তার ফলে মেরু ভালুকের অস্তিত্ব আজ বিপন্ন। বরফ গলে যাওয়ার ফলে বিপন্ন হয়ে পড়েছে এম্পারার পেঙ্গুইন, মেরু শিয়ালের মতো প্রাণীরা। মহাসাগরের জলে
জলের অম্লত্ব ও তাপমাত্রা বেড়ে যাওয়ার ফলে সমস্যায় পড়েছে বিভিন্ন কোরাল আর প্রবালরা। পরিবেশে কার্বন ডাই অক্সাইডের মাত্রা বেড়ে যাওয়ার ফলে অস্ট্রেলিয়ার ইউক্যালিপটাস গাছের পাতায় খাদ্যগুণ যাচ্ছে কমে। এর ফলে সমস্যায় পড়ছে অস্ট্রেলিয়ার কোয়ালা ভালুক, যাদের খাবার ইউক্যালিপটাস গাছের পাতা। তাহলে দেখতে পাচ্ছি জলবায়ুর পরিবর্তন। না দেখো, না বিশ্ব উষ্ণায়ন মানে তোমরা আগেই জেনেছো না, পৃথিবীর তাপমাত্রা ধীরে ধীরে কি হচ্ছে, বেড়ে যাচ্ছে। পৃথিবীর তাপমাত্রা বেড়ে যাওয়ার ফলে কি হচ্ছে না, মেরু অঞ্চলে বরফ ধীরে ধীরে গলতে শুরু করছে। এবারে মেরু অঞ্চলে যেসব প্রাণীরা বসবাস করে, মানে সেই বরফের অঞ্চলে যেসব প্রাণীরা বসবাস করে, যেমন মেরু ভালুক, পেঙ্গুইন, এছাড়াও বিভিন্ন রকমের প্রাণী যেমন মেরু শিয়াল, হ্যাঁ, এরা আর ওখানে থাকতে পারছে না। তো থাকতে পারছে না তো কি হবে, না থাকতে না পারলে ধীরে ধীরে ওরা মৃত্যুর দিকে এগিয়ে যাবে, হ্যাঁ, বা ওরা জায়গা ছাড়তে বাধ্য হবে। এছাড়াও কি হচ্ছে না, মহাসাগরের জলের কি হচ্ছে, অম্লত্ব বেড়ে যাচ্ছে, তাপমাত্রা বেড়ে যাচ্ছে, যার ফলে সাগরের ভেতরে অবস্থিত কোরাল বা প্রবালরা বিপদে পড়ছে। এছাড়াও পরিবেশে কি হচ্ছে, কার্বন ডাই অক্সাইডের মাত্রা বেড়ে যাওয়ার ফলে অস্ট্রেলিয়াতে ইউক্যালিপটাস বলে যে গাছ আছে, সেই গাছের পাতার খাদ্য গুণটা কমে যাচ্ছে, সেই পুষ্টিটা কমে যাচ্ছে। এবারে ওই গাছের পাতা কে খায় না, এই যে অস্ট্রেলিয়ার কোয়ালা ভালুক, দেখো পাশে ছবিটা দেওয়া আছে, সেই কোয়ালা ভালুক ও শুধুমাত্র ওই গাছের পাতাটাই খায়। এবারে ওই গাছের পাতার যদি কমে যায়, মানে খাদ্যগুণ কমে যায়, তাহলে ওই গাছের পাতা খেয়ে পড়ে আর সেই রকম পুষ্টি পাবে না সেই কোয়ালা ভালুক। তাই না পেলে কি হবে, ধীরে ধীরে ওদেরকে একটা সমস্যায় পড়তে হবে। তাহলে জলবায়ু পরিবর্তনের ফলেও বিভিন্ন প্রাণী কি হচ্ছে না, হ্রাসের দিকে এগোচ্ছে। এবার দেখব পরিবেশ দূষণের কিভাবে কারণ হয়ে আসছে। না, বিভিন্ন রাসায়নিক পদার্থের অনিয়ন্ত্রিত ব্যবহার অনেক সময় ডেকে আনতে পারে জীবের বিনাশ। চাষের জমিতে যথেষ্ট পরিমাণে কি হয় না, কীটনাশক ব্যবহার করা হয়। কীটনাশক ব্যবহারের ফলে হারিয়ে যাচ্ছে বেশ কিছু শস্যভোগ পাখি। এই যে শস্যভোগ পাখি মানে যেসব পাখিরা শস্য খায়, হ্যাঁ, মানে ধানের ক্ষেতে, গমের ক্ষেতে খেতে যায় এরা। তাহলে এছাড়াও বিভিন্ন শিল্পের বর্জ্য পদার্থ খাল, বিল, নদীর জলে এসে মিশছে। এর ফলে বহু মাছ ও জলজ প্রাণীর মৃত্যু হচ্ছে। মানে আমরা কি করছি, আমরা কীটনাশকের থেকে বাঁচানোর জন্য, মানে পোকামাকড় থেকে বাঁচার জন্য আমরা আমাদের ফসলে কীটনাশক প্রয়োগ করছি। চাষিরা কি করে না, কীটনাশক প্রয়োগ করে। এবারে কীটনাশকগুলো কিন্তু খুব একটা ভালো নয়। এই যে ওখানে যখন ঘুরে বেড়াচ্ছে, মানে ওই পাখিরা যখন ঘুরে বেড়াচ্ছে, যখন ওখান থেকে খাচ্ছে, তখন ওই কীটনাশকটা ওদের শরীরে প্রবেশ করছে, যার ফলে পাখিটার মৃত্যু ঘটছে। এছাড়াও যখন বৃষ্টি হয় বা কিছু, তখন কি হয় না, শিল্পের যে বর্জ্য পদার্থ বা কীটনাশকগুলো বা খাল, বিল, নদীর জলে এসে কি হচ্ছে, মিশছে। যখন বৃষ্টি হয়, সে বৃষ্টির জলের সাথে ধুয়ে কীটনাশক কি হয় না, নদীর জলে মিশে বা পুকুরের জলে মিশছে, বা শিল্পের যে বর্জ্য পদার্থ সেগুলো এসে মিশছে। তো এর ফলে কি হচ্ছে, সেই জলের মধ্যে উপস্থিত মাছ এবং বিভিন্ন জলজ প্রাণীরও মৃত্যু ঘটছে। উত্তরবঙ্গের বিভিন্ন নদীতে বিষাক্ত রাসায়নিক পদার্থ এসে পড়ায় প্রচুর মাছের মৃত্যুর খবর হয়তো তোমরা অনেকেই পড়েছ। শিল্প আর কৃষিক্ষেত্রে ব্যবহার হওয়া বিষাক্ত রাসায়নিক পদার্থ গঙ্গায় এসে মেশে, ফলে গঙ্গায় মাছের সংখ্যা খুব কমে যাচ্ছে, সেই সঙ্গে বিপন্ন হচ্ছে গঙ্গার শুশুক। তাহলে দেখতে পাচ্ছ গঙ্গাও ধীরে ধীরে কি হচ্ছে না, দূষণের দিকে এগোচ্ছে, দূষিত হচ্ছে। দূষিত হওয়ার ফলে কি হচ্ছে, গঙ্গায় যেসব মাছ আছে তাদের সংখ্যাও কমে যাচ্ছে, এবং শুশুক অর্থাৎ ডলফিন, গঙ্গাতে যে ডলফিনগুলো আছে তারাও বিপদে পড়ছে। তাহলে পরিবেশ দূষণ ও জীববৈচিত্র্য হ্রাসের একটা অন্যতম কারণ। নেক্সট দেখো, লাস্ট পয়েন্ট, অতিরিক্ত অর্থনৈতিক ব্যবহার। কোনো বিশেষ উদ্ভিদ বা প্রাণীর অর্থকরী গুরুত্ব যদি খুব বেশি হয়, তবে অতিরিক্ত ব্যবহারের ফলে এই সব জীবের অস্তিত্ব বিপন্ন হতে পারে। হিমালয়ের কস্তুরী মৃগ হলো এরকম এক প্রাণী। এদের থেকে পাওয়া যায় মৃগনাভি, আর এই মৃগনাভি থেকে তৈরি হয় নানা সুগন্ধি দ্রব্য। মানুষের সুগন্ধি দ্রব্যের প্রতি আকাঙ্ক্ষা মেটাতে গিয়ে এই প্রাণীর অস্তিত্ব আজ সংকটের মুখে। তাহলে এখানে দেখো পাশে যে ছবিটা
ছবিটা দেখতে পাচ্ছ সেটা হলো হিমালয়ে অবস্থিত মানে হিমালয়ে বসবাসকারী কস্তুরী মৃগর ছবি, মানে এটা এক ধরনের হরিণ, ঠিক আছে, ডিয়ার, মাস্ক ডিয়ার। তাহলে এদের কি হয় না, এদের থেকে পাওয়া যায় মৃগনাভি, আর সেই মৃগনাভি থেকে তৈরি হয় নানা সুগন্ধি দ্রব্য। এবারে মানুষের তো সুগন্ধি দ্রব্যের প্রয়োজন, সেই আকাঙ্ক্ষা মেটানোর জন্য এদেরকে শিকার করে এবং এদেরকে মরতে হয়, যার ফলে এদের সংখ্যা ধীরে ধীরে কি হচ্ছে, কমে যাচ্ছে। তাহলে এখানে অতিরিক্ত অর্থনৈতিক ব্যবহারের জন্য না জীববৈচিত্র্য সংখ্যা হ্রাস পাচ্ছে। তাহলে আজকের ক্লাস এই অবধি। আজ আমরা অনেক কিছু নিয়ে জানলাম, যেমন জীববৈচিত্র্য সম্পর্কে জানলাম, জীববৈচিত্র্যের গুরুত্ব সম্পর্কে জানলাম, জীববৈচিত্র্য হ্রাসের কারণ সম্পর্কে জানলাম। এর আগে মেগা ডাইভার্সিটি সম্পর্কে জেনেছিলাম যে ভারতবর্ষকে কেন মেগা ডাইভার্সিটি বলা হয়। তাহলে আজকের ক্লাস যদি তোমাদের ভালো লাগে তাহলে কি করবে, অবশ্যই লাইক করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। তাহলে আজকের ক্লাস এই অবধি, দেখা হবে পরের ক্লাসে। তোমরা সবাই খুব ভালো থেকো।